হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি ফোবিয়া বাংলা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক ধামাকাদার থ্রিলার মুভি। সিনেমাটিতে একজন সাইকো কিলারকে দেখতে পাই, যার একমাত্র নেশাই হলো খুন করা। পেশায় সে একজন পুলিশ অফিসার, আর এই পোশাকের আড়ালেই সে ঘটায় ভয়ঙ্কর সব হত্যাকাণ্ড। খুন করে 1 ডজন মধ্যবয়স্ক নারী। এরকমই এক গল্প নিয়ে টান টান উত্তেজনাপূর্ণ একটা মুভি, কামাল কাভাল। এই গল্পটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করি। স্ট্যানলি, যাকে নিয়ে এই সিনেমার মূল কাহিনী রচিত, 4 জনের ছোট পরিবার। সিনেমার শুরুতে স্ট্যানলি তার পরিবার নিয়ে একসাথে বসে টিভি দেখছিল। হঠাৎ তার মোবাইল বেজে ওঠে। স্ট্যানলি ফোনটি নিয়ে আড়ালে চলে যায়। একটু পর সে ফোন রেখে তার ওয়াইফকে বলে, কুমার স্যার জরুরি ভিত্তিতে তাকে ডেকেছে। এই বলে স্ট্যানলি বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু সিনেমার পরের দৃশ্যে দেখা মেলে ভিন্ন ঘটনা। স্ট্যানলি আসলে তার ওয়াইফকে মিথ্যে বলে বেরিয়ে পড়ে। তার গাড়িতে তাকে দেখতে পাওয়া যায় একটা মেয়ের সাথে। গাড়ি থেকে ভেসে আসছে পুরনো দিনের তামিল গান। স্ট্যানলি মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার তো কাল আসার কথা ছিল, হঠাৎ আজ কেন এলে? মেয়েটি বলে, আগামীকাল দীপু বাসায় ফিরছে, তাই আজই বের হয়ে পড়েছি। স্ট্যানলি বলে, রাত কাটানোর জন্য হোটেল ভাড়া করে ফেলেছি। তখন মেয়েটি জিজ্ঞেস করে, কেন কোনো বাসা ভাড়া করতে পারলে না? স্ট্যানলি উত্তরে বলে, সে খোঁজ চালাচ্ছে। সে আরও বলে, যতদিন বাসা ভাড়া না পাওয়া যাবে ততদিন একটু কষ্ট করে হোটেলে অ্যাডজাস্ট করে থাকতে হবে। সিনেমার পরের দৃশ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে চলেছে। তাদের দুজনকে হোটেলে রাত কাটাতে দেখা যায়। দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে এবং তারা দুজনে মিলে টিভি দেখছিল। এমন সময় টিভিতে একটি খুনের ঘটনা বর্ণনা করা হয়। ঠিক তখন মেয়েটি বলে, মানুষ এভাবে কাউকে খুন করতে পারে? স্ট্যানলি তখন বলে ওঠে, কেন পারে না? মানুষ টাকার জন্য সব করতে পারে। মেয়েটি জিজ্ঞেস করে, তুমি কখনো খুন করেছো? স্ট্যানলি বলে, আমি জীবনে অনেক মানুষ হত্যা করেছি। তখন মেয়েটি মজা করে বলে, সব মশা আর মাছি ছিল, তাই না? মেয়েটি আরো বলে, আচ্ছা, তুমি আমাকে কিভাবে মারতে চাও? স্ট্যানলির হাতে একটা কালো ওড়না থাকে। সে বলে, এভাবে পেঁচিয়ে মারতে চাই। এই বলে স্ট্যানলি সত্যি সত্যি মেয়েটিকে মেরে ফেলে। কালো রঙের বড় একটা ব্যাগে লাশটি টেনে নিয়ে তার গাড়িতে রেখে দেয়। গল্পের পরবর্তী দৃশ্য চলে যায় তিরুবনন্তপুরম গ্রামে। ঘটনাটি 2012 সালের। একজন মধ্যবয়স্ক ব্যক্তি থানায় হাজির হয়। এসিপির সাথে সম্প্রতি ঘটে যাওয়া দাঙ্গা নিয়ে কথা বলতে থাকে। এসিপি তাকে জানায়, এ দাঙ্গা তো অনেক আগেই মিটমাট হয়ে গেছে। লোকটি বলে, না, এ দাঙ্গা আবারও ঘটতে পারে। এসিপি তখন জানায়, পরিস্থিতি আমাদের পুরো কন্ট্রোলে আছে। এ ধরনের কিছু ঘটার সম্ভাবনা একদম নেই, কারণ একজন সিনিয়র দক্ষ পুলিশ অফিসার এই কেসের দায়িত্ব নিয়েছে। আমার বিশ্বাস সে পরিস্থিতি পুরো সামলে নিতে পারবে। এবার ফিরি আসল ঘটনায়। কেরালার ছোট্ট একটা গ্রাম কোট্টা, আর এই গ্রামেই ঘটে যায় সেই দাঙ্গা। তখন কেরালা পুলিশ এই দাঙ্গা হাঙ্গামা বন্ধ করার জন্য দায়িত্ব দেয় জয়কৃষ্ণ নামের একজন পুলিশ অফিসারকে। দায়িত্ব নেয়ার আগেই জয়কৃষ্ণ ছদ্মবেশে থানায় প্রবেশ করে আর দাঙ্গা হাঙ্গামার বিষয়ে একটা পুলিশের কাছে জানতে চায়। পুলিশ তাকে রিপোর্টার ভেবে বসে এবং তাকে সত্যটা জানাতে অস্বীকৃতি জানায়। জয়কৃষ্ণ এবার নিজের পরিচয় দেয়। পুলিশ অফিসারকে বলে সে এসেছে কেরালার স্পেশাল ব্রাঞ্চ থেকে। এরপর পুলিশটি তাকে সব জানায়। মূলত এই দাঙ্গার পেছনে 3জন মানুষ দায়ী। তারা হলো বিমল, তার বোন এবং ইউসুফ নামধারী একজন মুসলিম ছেলে। বিমল হিন্দু ছেলে, পেশায় আর্মি অফিসার। এবার আসি আসল ঘটনায়। বিমলের বোন কোনো এক অজানা ব্যক্তির সাথে হঠাৎ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কিন্তু বিমল জানতে পেরে যায় ছেলেটি আর কেউ না, ছেলেটি হলো ইউসুফ। বিমল এই ঘটনা জানা মাত্র তার প্রভাব দেখানো শুরু করে। সে দলবল নিয়ে ছুটে চলে যায় ইউসুফের বাড়িতে আর সেখানে হামলা চালায়। এই ঘটনা ইউসুফ জানতে পেরে যায়। ইউসুফ এবার বসে থাকে না, সে নিজেও কিছু মানুষ জোগাড় করে আর তার দলবল নিয়ে চলে যায় পাল্টা আক্রমণ করতে। আর এ থেকেই তৈরি হয় অনেক বড় দাঙ্গা। বাস্তবিক দৃশ্যে দেখা মেলে ইউসুফ নিজেও জানে না যে বিমলের বোনের জন্য এ দাঙ্গার সূত্রপাত, আর এখন সে কোথায় আছে। এরপর জয়কৃষ্ণ এই কেসের তদন্ত শুরু করতে থাকে। এই ঘটনার সাথে জড়িত মানুষগুলোকে জড়ো করতে থাকে
এবং একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে। এক পর্যায়ে এক ব্যক্তি বলে ওঠে, আমি নিজের চোখে বিমলের বোনকে পালাতে দেখেছি, আর সঙ্গে ছিল ইউসুফ। জয়কৃষ্ণের কাছে তার বলার ধরন মোটেই সত্য মনে হয়নি। জয়কৃষ্ণ একটু চাপ প্রয়োগ করতেই সে বলে, আমি সরাসরি দেখিনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে পালিয়ে যাওয়া ব্যক্তিটি ইউসুফের মতো দেখতে। ইউসুফ ছাড়া আর কেউই হতে পারে না। এদিকে সেই পুলিশ কর্মকর্তা জয়কৃষ্ণকে এসে বলে, তদন্ত অনুযায়ী এটা ইউসুফের কাজ না। বিমলের বোন ইউসুফ নয়, বরং অন্য কোনো এক ব্যক্তির সাথে পালিয়ে গেছে। জয়কৃষ্ণ এরপর বিমলের বাড়ি গিয়ে হাজির হয়। তাকে বলে এই ঘটনার সাথে ইউসুফের কোনো যোগসূত্র নাই, কারণ তারা এই বিষয় নিয়ে সাইবার সেলের সাথে যোগাযোগ করেছে। সাইবার সেল যে লোকেশন দেখিয়েছে সেটা তামিলনাড়ুর কোনো একটি জায়গা। এদিকে বিমল এ ব্যাপারটি নিয়ে বেশ চিন্তিত। সে তার বন্ধুদের সাথে কথা বলে, যে করেই হোক শয়তানটাকে ধরতে হবে। ঠিক এমন সময় থানার এক অফিসার বিমলকে ফোন করে যে তার বোন ও ছেলেটির সন্ধান পাওয়া গেছে। বিমল তার বন্ধুদের সাথে নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পুলিশ ধরার আগেই শয়তানটাকে ধরে ফেলার সিদ্ধান্ত নেয়। জয়কৃষ্ণ নিজেও এই কেস তদন্তের স্বার্থে অগ্রসর হচ্ছিল। বিমল এ পর্যায়ে একটা ছেলেকে সন্দেহ করে বসে। তার কাছে মনে হয় এই ছেলেই তার বোনকে নিয়ে পালিয়েছে। বিমল সেই ছেলেটিকে টার্গেট করে, ছেলেটিকে পিছন পিছন তাড়া করা শুরু করে এবং সুযোগ বুঝে গাড়ি দিয়ে ধাক্কা দেয়, কিন্তু এতে ছেলেটি সামান্য চোট পায়। তারপর বিমল আর তার বন্ধুরা মিলে ছেলেটিকে অনেক মারধর করে, তবে ছেলেটির কাছে তার বোনের কোনো খবর মেলে না। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় জয়কৃষ্ণ ও তার টিম। এটা বিমল আর তার বন্ধুরা দেখে ফেলে। উপায় না পেয়ে তারা পুলিশের ভয়ে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা মেলে মার খাওয়া ছেলেটি হাসপাতালে ভর্তি। জয়কৃষ্ণ একটা মেয়ের ছবি বের করে এবং ছেলেটিকে দেখায়। এ সময় ছেলেটি জয়কৃষ্ণকে বলে এই মেয়ের ব্যাপারে সে কিছুই জানে না। জয়কৃষ্ণ প্রমাণ হিসেবে একটা নাম্বার দেখায়, কিন্তু ছেলেটি বলে এই নাম্বারটি তার নয়, এই নাম্বারটি হলো তার মামাতো বোন সেলভির। সেলভি গত 7-8 মাস ধরে নিখোঁজ। এবার জয়কৃষ্ণ সেলভি মেয়েটির ব্যাপারে সন্ধান চালানো শুরু করে। জয়কৃষ্ণ তখন সেখানকার লোকাল পুলিশ স্টেশনে যায় এবং খোঁজ খবর নেওয়া শুরু করে সেলভির বিষয়ে। প্রায় 7-8 মাস আগে সেলভির ঘরে তার বাবা মা একটা চিঠি পায়, যেখানে সেলভি সুন্দর করে লিখে রাখে, আমি পছন্দ করা ছেলের সাথে পালিয়ে যাচ্ছি, আমাকে কোনোভাবে খোঁজার চেষ্টা করবেন না। সেলভির বাবা মা থানায় এসে বিষয়টা জানায়। পুলিশ অফিসার বলে সেলভি সে একজন ম্যাচিউর মেয়ে এবং সে স্বইচ্ছায় পলায়ন করেছে, এক্ষেত্রে তাদের কিছু করার নেই। এদিকে পলায়নের পর থেকে সেলভির ফোন সুইচ অফ। তবে পুলিশ সেলভি মেয়েটির সাথে পালিয়ে যাওয়া ছেলেটির ফোন নাম্বার খুঁজে পায়, সেটিও সুইচ অফ ছিল। এবার জয়কৃষ্ণ কিছু রহস্যের গন্ধ পায়। তখন জয়কৃষ্ণ ও তার টিমের মাথা নষ্ট হয়ে যায়। ওই নাম্বারটি কোনো ছেলে মানুষের নাম্বার না, সেটা ছিল সিন্ধু নামের এক মেয়ের, এবং এই মেয়েটিও প্রায় 1 বছর ধরে নিখোঁজ। জয়কৃষ্ণ কিছুটা আন্দাজ করতে পারে। সে জলদি এসিপির সাথে দেখা করে এবং ঘটনা খুলে বলে। জয়কৃষ্ণ তদন্ত করতে করতে একটি কমন প্যাটার্ন দেখতে পায়। নিখোঁজ হয়ে যাওয়া সবাই ছিল বিধবা অথবা ডিভোর্সড। এসিপি সন্দেহ করে এটা কোনো গ্যাং বা গ্রুপের কাজ, কিন্তু জয়কৃষ্ণ এ ব্যাপারে এসিপির সাথে একমত হতে পারে না। তার ধারণা কাজটি একজন ব্যক্তিই করেছে, কারণ কাজের ধরন একটা কমন প্যাটার্ন ফলো করেছে। এসিপি এবার জয়কৃষ্ণকে এই তদন্তটি একটু গভীরভাবে খতিয়ে দেখতে বলে, সেই সাথে দ্রুত ইনভেস্টিগেশন করে শয়তানটাকে ধরে ফেলতে বলে, যেন আর কোনো মেয়ে তার ভিকটিমের শিকার না হয়। এবার সিনেমার গল্পটা আবার স্ট্যানলির কাছে নিয়ে আসি। একদিন ববি নামের এক ব্যক্তি স্ট্যানলির বাড়িতে আসে। ববি সে মূলত একজন স্বর্ণ ব্যবসায়ী, তার নিজের একটা স্বর্ণের দোকান আছে। সে স্ট্যানলিকে বলে ব্যবসার কাজের জন্য সে সায়ানাইড তার ঘরে এনে রাখে, কিন্তু পাশের বাড়ির এক কুকুর এই সায়ানাইড খেয়ে ফেলে। এতে তৎক্ষণাৎ কুকুরটির মৃত্যু ঘটে। কুকুরের মালিক ববির প্রতি ক্ষুব্ধ হয়ে তার নামে থানায় মামলা করে দেয়, আর ববি মূলত স্ট্যানলির কাছে সাহায্য চাইতেই এখানে এসেছে। এই সায়ানাইডের ব্যাপারটা স্ট্যানলির মাথায় আটকে যায়। স্ট্যানলি ভিন্ন কিছু চিন্তা করতে থাকে। স্ট্যানলি ববিকে বলে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি কুকুরের মালিকের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে দেব। ববি চলে যায়। সেই রাতে স্ট্যানলি একটা দোকানে আসে, কিছু ফেক কাগজপাতি দেখিয়ে কিছু সায়ানাইড কিনে নেয়। এই সায়ানাইড পরীক্ষামূলকভাবে একটি ভিখারিকে দিয়ে টেস্ট করায়। এর ফলে ভিখারির মৃত্যু ঘটে
স্ট্যানলি এবার চিন্তা করে, এবার সে তার খুনের ধরন চেঞ্জ করবে। সে আর ওড়না ইউজ করবে না, এখন থেকে ওড়না বাদ দিয়ে সায়ানাইড ব্যবহার করবে। এরপর স্ট্যানলি একজন ঘটকের কাছে যায়। ঘটকের ব্যাপারে স্ট্যানলি খুব প্রশংসা করে। স্ট্যানলি তাকে বলে তার একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের জন্য পাত্রী লাগবে। যেহেতু তার বড় ভাই একটু বয়স্ক, তাই পাত্রী বিধবা বা ডিভোর্সড হলেও সমস্যা নেই। ঘটক তখন স্ট্যানলিকে বেশ কিছু মেয়ের ছবি দেখায় এবং সেখান থেকে পছন্দ করে ঘটককে যেন দ্রুত জানায়। স্ট্যানলি এবার এই ছবিগুলো থেকে একটা মেয়ের ছবি পছন্দ করে, আর এই মেয়েটি তার পরবর্তী টার্গেট। মেয়েটি একটা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করত। স্ট্যানলি ধীরে ধীরে মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। সে তখন স্ট্যানলির সাথে কথা বলে। স্ট্যানলি তার মনের কথা মেয়েটিকে বলে দেয়। স্ট্যানলি বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটি এ প্রস্তাবে রাজি হয় না। স্ট্যানলি এবার গাড়িতে করে তার গোপন আস্তানায় আসে, যেখান থেকে সে তার টার্গেট ফিক্সড করে, প্ল্যান করে, আর এই ঘরেই আছে সব ধরনের এভিডেন্স। স্ট্যানলি তার পরবর্তী টার্গেট সেট করার জন্য ছবি দেখতে থাকে, কারণ সে অলরেডি ওই মেয়ে সেলসম্যানকে মেরে ফেলেছে। আসলে স্ট্যানলির খুন করার প্যাটার্ন একই। সে তামিলনাড়ু, কেরালা ট্রাভেল করত, ভিকটিম সিলেক্ট করত, তাদের 1-2 সপ্তাহ অবজার্ভ করত। তারা সবাই বিধবা বা ডিভোর্স, আর তাদের সাথে স্ট্যানলি এমন অভিনয় করে যে স্ট্যানলি সত্যি সত্যি তাদের ভালোবাসে, তাদের সাথে ধীরে ধীরে বন্ধুত্ব করে। এরপর সেই মেয়েদের সাথে হোটেলে সময় কাটাতো, ভালোবাসার নাটক করত, বিয়ের আশ্বাস দিত, তাদের প্রেগনেন্ট করে ফেলতো, আর সায়ানাইড ঔষধ খাইয়ে তাদের হত্যা করত। মেরে ফেলা এসব নারীদের স্কেচ সে তার লুকানো ডায়েরিতে রেখে দিত। এবার পুনরায় সিনেমার কাহিনী জয়কৃষ্ণের কাছে চলে আসে। তার তদন্ত চলমান থাকে। তদন্তের এ পর্যায়ে জয়কৃষ্ণ বিজু নামে এক ব্যক্তির নাম্বার ট্র্যাক করে এবং তার ঘরে গিয়ে উপস্থিত হয়। বিজু এবার বলে, এই নাম্বারটা মূলত তার মায়ের। এই মোবাইলটি কিছুদিন আগে চুরি হয়ে গেছে। এ বাড়িতে তার মা ও বিজু ছাড়া আর কেউ থাকে না। জয়কৃষ্ণ এবার হত্যাকৃত নারীদের একটা লিস্ট করে, যেখানে তাদের সুইচ অফ মোবাইল নাম্বার থাকে, এবং সাইবার সেলের কোনো এক ব্যক্তিকে বলে নাম্বারগুলো ট্র্যাক করার জন্য। জয়কৃষ্ণ নাম্বারগুলো ট্র্যাক করতে বলে এই আশায় যেন হত্যাকারীকে ধরতে পারে এ নাম্বারের মাধ্যমে। কিন্তু স্ট্যানলি হত্যা করার সাথে সাথে ফোন সুইচ অফ করে দেয়। জয়কৃষ্ণ এসিপির সাথে এই কেসের অগ্রগতি নিয়ে আলাপ করতে থাকে। জয়কৃষ্ণ এসিপিকে বলে খুনগুলো কেরালা আর তামিলনাড়ুতে হচ্ছে। কেসের অগ্রগতির জন্য একজন তামিলনাড়ুর পুলিশ অফিসার দরকার, যে তদন্তে আরো অগ্রগতি আনতে পারবে। এসিপি এবার তামিলনাড়ুর একজন পুলিশ অফিসারকে নিয়োগ দেয়। মূলত এই গল্পের সবচেয়ে মাথা নষ্ট করা মুহূর্তটা হলো এই পুলিশ অফিসার নিয়োগ করা। কেননা এই পুলিশ অফিসার আর কেউ নয়, স্ট্যানলি। স্ট্যানলি কিন্তু থেমে থাকে না। একটা দৃশ্যে দেখা মিলে তারা 3 জনে মিলে তদন্ত চালাতে থাকে। গাড়িতে জয়কৃষ্ণের সাথে স্ট্যানলির কথা হয়। এমন সময় স্ট্যানলি জানতে পারে জয়কৃষ্ণ নাম্বার ট্র্যাক করাচ্ছে খুনিকে ধরতে, আর সম্প্রতি স্ট্যানলি একটা খুন করেছে। সেই মেয়ের ফোন তখন স্ট্যানলির কাছেই ছিল। স্ট্যানলি কিছু বিপদ অনুভব করে। স্ট্যানলি সেই মোবাইলটা পরবর্তীতে ভেঙে ফেলে। কিছুক্ষণ পর জয়কৃষ্ণের কাছে এক পুলিশ কর্মকর্তা ফোন দেয় আর বলে বাস স্ট্যান্ডের একটা টয়লেটে মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আর সেই মেয়েটির ফোনও সুইচ অফ হয়ে যায় সেই বাস স্ট্যান্ড থেকে। এবং পুলিশ কর্মকর্তা আরও জানায় ওই বডির সঠিক কোনো পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে তারা জানতে পারে ডেড বডিটি শাহানা নামের একজন মধ্যবয়স্ক নারীর ছিল। জয়কৃষ্ণ এদিকে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারে, খুনি ব্যক্তি অত্যন্ত চতুর। এরপর জয়কৃষ্ণ ডাক্তারের কাছে যায়, যিনি মেয়েগুলোর পোস্টমর্টম করায়। ডাক্তার বলে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনি সায়ানাইড নামক মরণঘাতী ব্যবহার করেছে খুন সম্পন্ন করার জন্য। জয়কৃষ্ণ তদন্তের গতি বাড়ানোর জন্য এবার ফরেন্সিক টিমের সাথে দেখা করে। তারা জয়কৃষ্ণকে একটা ছোট্ট সেফটি পিন দেখায় এবং এই সেফটি পিনের ব্যাপারে বলতে থাকে, যেটি মূলত পুলিশ ডিপার্টমেন্টের লোকেরাই ব্যবহার করে তাদের পোশাকের নেম প্লেট লাগানোর কাজে। জয়কৃষ্ণ এবার এই সূত্র ধরে আগাতে থাকে। তিনি তামিলনাড়ু পুলিশ স্টেশনে উপস্থিত হয়, সেখান থেকে প্রতিটি পুলিশের ডিটেলস নিয়ে নেয়। এরপর জয়কৃষ্ণ এক ব্যক্তিকে সেসব ডিটেলস দেয়, প্রত্যেক নাম্বার ট্র্যাক করতে বলে।
বিশেষ করে সেসব স্থানে যেখানে লাশগুলোর সন্ধান পাওয়া যায়। জয়কৃষ্ণকে এবার সাইবার ক্রাইম থেকে কল করে এক ব্যক্তি এবং বলে গতকাল রাতে মিসিং কেসের একটা নাম্বার অল্প সময়ের জন্য চালু করা হয়। জয়কৃষ্ণ তখন লোকটিকে লোকেশন ট্র্যাক করতে বলে। ইনফরমেশন পেয়ে জয়কৃষ্ণ সাথে সাথে বেরিয়ে পড়ে, আর সাথে থাকে একজন সাইবার ক্রাইমের লোক। তারা স্থানটির কাছাকাছি এসে ওই নাম্বারটিতে কল করে। তারা একটি বাড়ির সামনে গিয়ে হাজির হয়। এই ঘরটি ছিল মানি নামের এক পুলিশ কনস্টেবলের। ঘরের ভেতরে বাজতে থাকে ফোনটি। জয়কৃষ্ণ আর তার টিম ভেতরে যায়, একটি বেডের নিচে থেকে ফোনটি উদ্ধার করে। ওই সময় মানির স্ত্রী বাসায় ছিল। এ ঘটনায় মানির স্ত্রী ভীত হয়ে পড়ে। সে দ্রুত মানিকে ফোন দেয়। তখন মানির ফোন বন্ধ দেখায়। মজার ব্যাপার হলো স্ট্যানলি এই কলোনিতেই থাকে। সে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জয়কৃষ্ণ তখন স্ট্যানলিকে জানায় এই ফোনটি মানির ঘর থেকে জব্দ করা হয়েছে, আর এই ঘটনার পেছনে মানি একমাত্র দায়ী বলে জয়কৃষ্ণ বিশ্বাস করে। স্ট্যানলি তখন জয়কৃষ্ণকে জানায় মানি তার খুব ভালো বন্ধু, মানি কখনোই এরকম জঘন্য অপরাধ করতে পারে না। স্ট্যানলি বুঝে যায় জয়কৃষ্ণ খুব চালাক। তখন স্ট্যানলি কাহিনী একটু ভিন্ন দিকে ঘটানোর চেষ্টা করে, যার কারণে সে মানি নামের কনস্টেবলকে হত্যা করে ওই দিন সকালে। মূলত স্ট্যানলি একটা ঘটনা দাঁড় করাতে চেয়েছিল যে এই খুনগুলোর পেছনে মানি দায়ী, আর সে কিছুক্ষণ আগে মারা যায়। জয়কৃষ্ণ এরপর এসিপির সাথে দেখা করে এই কেসের কিছু সন্দেহের কথা এসিপির কাছে তুলে ধরে এবং এসিপিকে জানায় তার বিশ্বাস খুনি এখনো জীবিত। জয়কৃষ্ণ মনে করে খুনি একজন সাইকোপ্যাথ। এ ধরনের খুনি রাতারাতি জন্ম নেয় না, ধীরে ধীরে তাদের মন মানসিকতা পরিবর্তন হয়। সিনেমাতেও দেখা যায় জয়কৃষ্ণের এ ধারণা একদম ঠিক। ছোটবেলা থেকে স্ট্যানলি পশু পাখি শিকার করতে পছন্দ করত। একসময় তার ইচ্ছার পরিবর্তন হয়। সে ইঁদুর, কুকুর, বিড়াল এ ধরনের প্রাণী হত্যা শুরু করে। তারপর তার ভেতরে ভেতরে খুনের নেশা জন্ম নেয়। এরপর সে টার্গেট ফিক্সড করে মধ্যবয়স্ক নারী। স্ট্যানলির মেন উদ্দেশ্য হলো খুন করা। সে আবার খুনের ধরনের পরিবর্তন আনে। সে মধ্যরাতে সিনেমা পরিচালকের মিথ্যে পরিচয় দিয়ে একজন ডাক্তার থেকে কিছু তথ্য নেয়, যেটা তার খুনের ধরন পরিবর্তনে সহায়তা করে। আসলে সে এবার এমন কিছু ব্যবহার করে যেটা শরীরে প্রয়োগ করলে মৃত্যু কয়েকদিন পরে ঘটবে। কেউ কিছু বুঝবে না, সবাই ভাববে এটা স্বাভাবিক মৃত্যু, আর পোস্টমর্টম রিপোর্টও স্বাভাবিক থাকবে। এরপর স্ট্যানলি আরও একটা মহিলাকে নিজের জালে আটকায়, হোটেলে নিয়ে যায়, সুগার চেক করার কথা বলে তার ভেতরে মেডিসিনটি ইনজেক্ট করে। এর কিছুদিন পর ঘুমন্ত অবস্থায় মহিলাটি মারা যায়। জয়কৃষ্ণ ওই মহিলার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে। জয়কৃষ্ণ ওই মহিলার বাড়িতে যায়। এক পর্যায়ে জানতে পারে মহিলাটি ঘুমের মধ্যে মারা গেছে। জয়কৃষ্ণ কিছু একটা সন্দেহ করে। সে ফরেনসিক ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে আলোচনা করে। ডাক্তার বলে স্বাভাবিক অবস্থায় পোস্টমর্টম রিপোর্টে কিছু ধরা না পড়লেও ডিপলি পরীক্ষা নিরীক্ষা থেকে জানা যায় এটা কোনো স্বাভাবিক হার্ট অ্যাটাক নয়, এটা এক ধরনের স্লো পয়জনিং। এবার জয়কৃষ্ণ এসিপির সাথে দেখা করে এবং জানায় খুনি এবার অনেক সাবধান হয়ে গেছে। সে খুব ঠান্ডা মাথায় এবার তার হাতিয়ার ব্যবহার করছে। এ থেকে এসিপিও ভেবে নিয়েছে খুনি এখনো জীবিত। স্ট্যানলি এর পরদিন একটা খবরের কাগজ কিনে নেয়। তখন সে দেখে জয়কৃষ্ণ এখনো এই কেস হ্যান্ডেল করছে। জয়কৃষ্ণ কিছু পুরনো ফাইল ঘাঁটতে থাকে। তখন তার সহকারী সন্দেহজনক কিছু খুঁজে পায়। বিজু নামের ছেলেটি কিছু লুকিয়েছিল। জয়কৃষ্ণ ও তার সহকারী পুনরায় বিজুর বাড়িতে হাজির হয়। বিজু তখনও সত্যিটা বলতে চায় না। জয়কৃষ্ণ কিছু প্রমাণ সাথে নিয়ে এসেছিল। এই প্রমাণগুলো বিজুকে দেখাতেই সে সত্যটা জয়কৃষ্ণকে বলে দেয়। বিজুর একটা বোন আছে যার নাম দিব্যা। দিব্যা একটা ছেলের সাথে পালিয়ে যায়। বিস্ময়করভাবে ওই মেয়ে আবার ঘরে ফিরে এসেছে। বিজু দিব্যাকে আবার বিয়ে দেয়। এখন সে খুব ভালো আছে, তার একটা মেয়ে সন্তান আছে। জয়কৃষ্ণ বুঝতে পারে এই দিব্যাই হলো এই কেসের একমাত্র এভিডেন্স। আসলে এই দিব্যা স্ট্যানলির শিকার হয়। স্ট্যানলি তাকে হোটেলে নিয়ে যায়, প্রেগনেন্ট করে এবং তাকে সাইনাইডের ট্যাবলেট দেয় প্রেগনেন্ট বন্ধ করার জন্য। কিন্তু দিব্যা ভবিষ্যতের কথা চিন্তা করে এই সাইনাইড ট্যাবলেট না খেয়ে ফেলে দেয়, যা তাকে বাঁচতে সাহায্য করে। এরপর জয়কৃষ্ণ মানির ছবি দেখিয়ে জানতে চায় এই ব্যক্তি কি সে কিনা। উত্তরে দিব্যা জানায় এ ছবির ব্যক্তিকে সে কোনোদিন দেখেনি। এদিকে স্ট্যানলি কোনোভাবে জেনে যায় জয়কৃষ্ণ দিব্যার বাসায় গেছে। স্ট্যানলি সেদিন দিব্যার বাসায় যায়। দিব্যা ও তার মেয়েকে
প্রাণনাশের হুমকি দেয়। দিব্যা ভয় পেয়ে জয়কৃষ্ণকে ফোন করে এবং বলে সে আর কোনো ধরনের হেল্প করতে পারবে না। কৃষ্ণ এবার একটু অন্যভাবে ভাবতে থাকে। দিব্যা যে বাসে যাতায়াত করে সেই বাসের হেল্পারকে জয়কৃষ্ণ খুঁজে বের করে। দিব্যার ছবি দেখিয়ে বলে এই মেয়েকে চিনে কিনা। হেল্পার হ্যাঁ সূচক উত্তর দেয়। সাথে এটাও জানায় দিব্যার সাথে একটা ছেলেও ছিল। জয়কৃষ্ণ একজন স্কেচ আর্টিস্ট নিয়ে হেল্পার লোকটির বাসায় যায়। জয়কৃষ্ণ হেল্পারকে দিব্যার সাথে থাকা ওই ব্যক্তিটির চেহারার বর্ণনা দিতে বলে। কিছুক্ষণ পর জয়কৃষ্ণ আসল খুনিকে চিনতে পারে, যিনি আর কেউ নয়, স্ট্যানলি। এরপর জয়কৃষ্ণ একটা প্ল্যান করে। সে ভাবতে থাকে স্ট্যানলির সাথে একটা মাইন্ড গেম খেলবে। জয়কৃষ্ণ স্কেচ আর্টিস্টকে সাথে সাথে মানির ছবি দেখিয়ে মানির স্কেচ করতে বলে, যেটা সেই স্ট্যানলিকে দেখাবে, যেন স্ট্যানলি বুঝতে পারে খুনি আর কেউই না, মানি। জয়কৃষ্ণ স্ট্যানলিকে সব খুলে বলে, হেল্পারের বাসায় আসতে বলে। স্ট্যানলি ধরে নেয় সে এবার ধরা খেয়ে গেছে। সে তার সাথে পিস্তল নিয়ে ঘটনাস্থলে যায়, কিন্তু স্কেচ দেখে সে আশ্বস্ত হয়। এদিকে জয়কৃষ্ণ আরো শিওর হবার জন্য আগের স্কেচ নিয়ে দিব্যার বাসায় যায়। দিব্যা এবার বলে এটাই সেই লোক। জয়কৃষ্ণের আর কিছু বুঝতে বাকি থাকে না। এদিকে স্ট্যানলি নিশ্চিত হয় জয়কৃষ্ণ কিছুই বুঝতে পারেনি, তাই সে তার পরবর্তী টার্গেটের দিকে যায়। আবারও একটা মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে হোটেলে নিয়ে যায়। হোটেলে স্ট্যানলিকে আইডি কার্ড দেখাতে বলে। স্ট্যানলি যখন মানিব্যাগ থেকে আইডি কার্ড বের করে, তখন হোটেলের মালিক দেখে তার মানিব্যাগে পুলিশের আইডি কার্ড। হোটেল মালিক বুঝে যায় সে তামিলনাড়ুর একজন পুলিশ অফিসার। স্ট্যানলি যখন মহিলাটিকে নিয়ে হোটেল রুমে যায়, এর কিছুক্ষণ পর হোটেল মালিক তাদের দরজায় কড়া নাড়ে। স্ট্যানলি বাইরে বের হয়। হোটেল মালিক এবার বলে, আমি জানি আপনি একজন পুলিশ অফিসার। আমার মেয়ে বেশ কিছুদিন হলো নিখোঁজ, আপনি তাকে খুঁজে বের করুন। এই বলে তিনি স্ট্যানলিকে একটা খাম দেয়, যেখানে থাকে হোটেল মালিকের মেয়ের ছবি। স্ট্যানলি হোটেল মালিককে বলে সে বিষয়টা দেখবে। এ কথা বলে রুমে ঢুকে যায়। মহিলাটি জিজ্ঞেস করে কে এসেছিল। উত্তরে স্ট্যানলি বলে হোটেল মালিক এসে রুমের রিসিপ্ট দিয়ে গেছে। এরপর স্ট্যানলি ভয়ে ভয়ে খাম খুলে। খাম খুলতেই অবাক হয়ে যায়, এই মেয়েটিকে কিছুদিন আগে সে খুন করেছে। স্ট্যানলি কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। স্ট্যানলি সিগারেট খাবার কথা বলে রুম থেকে বের হয়ে নিচে নেমে যায়, কিন্তু স্ট্যানলি সেখানে হোটেল মালিকের কোনো দেখা পায় না। ঠিক এমন সময় হোটেলের দরজা দিয়ে ঢুকে পড়ে জয়কৃষ্ণ। জয়কৃষ্ণ স্ট্যানলিকে দেখে জিজ্ঞেস করে, আপনি কি কাজে এখানে এসেছেন? স্ট্যানলি জানায়, একটা সিক্রেট কেস নিয়ে কাজ করছি, তাই এখানে আসা। জয়কৃষ্ণ তখন তাকে বলে, আগামীকাল আপনার সময় হবে কি স্কেচের ব্যাপারে কিছু কথা বলার জন্য? তখন স্ট্যানলি বলে সে দুপুরে ফ্রি আছে। এরপর জয়কৃষ্ণ স্ট্যানলিকে বলে, আপনার কাছে কি স্কেচটা আছে? স্ট্যানলি বলে, আমি সাথে আনতে ভুলে গেছি। জয়কৃষ্ণ তার পকেট থেকে একটা স্কেচ বের করে তাকে দেয়। স্ট্যানলি তখন তাড়াহুড়ো করে জয়কৃষ্ণ থেকে বিদায় নেয় এবং সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ঠিক সেই সময় তার প্রিয় পুরনো দিনের তামিল গানটি নিচে বাজতে থাকে। স্ট্যানলি বিস্মিত হয়ে যায়। সে ভয়ে ভয়ে স্কেচের ভাঁজ খুলে স্কেচটি দেখতে থাকে। এখানে সে হতভম্ব হয়ে পড়ে, কারণ স্কেচটি ছিল তার নিজের। স্ট্যানলি পরিষ্কার বুঝে যায় এইবার সে সত্যি সত্যি ধরা খেয়ে গেছে। স্ট্যানলি নিচে নেমে যায় জয়কৃষ্ণকে মারার জন্য। তাদের দুজনের ভেতরে মারামারি শুরু হয়। এক পর্যায়ে জয়কৃষ্ণ বিপদে পড়ে যায়, কারণ সে ছিল একা। এমন সময় হোটেল মালিক স্ট্যানলিকে আচমকা আঘাত করে এবং সে মারা যায়। স্ট্যানলিকে তারা একটা কালো ব্যাগের ভেতরে ভরে, এরপর মাটিতে পুঁতে দেয়। স্ট্যানলিকে তারা ইচ্ছা করেই মেরে ফেলেছিল, কারণ কোর্টে দেবার মতো কোনো শক্তপোক্ত মজবুত এভিডেন্স জয়কৃষ্ণের কাছে ছিল না, যাতে করে সে প্রমাণ করতে পারে স্ট্যানলি ছিল এই খুনগুলোর মাস্টার মাইন্ড।